শফিক অবাক হয়ে তাকিয়ে আছে। তার কি করা উচিত সে বুঝতে পারছে না। ইংরেজি সাহিত্যে তার MA ডিগ্রি আছে। ভাইভা পরীক্ষায় এক্সটার্নাল এক্সামিনার বললেন, আমি একজন বিখ্যাত কবির নিজের লেখা এপিটাফের 2টা লাইন বলবো। তুমি যদি কবির নাম বলতে পারো তাহলে তোমাকে ভালো নাম্বার দেব। এমনিতেও তুমি ভালো করেছো, তারপরেও সুন্দর সুযোগ পেলে। দেখি সুযোগটা কাজে লাগাতে পারো কিনা। I would have written of my own stone. I had a lover's quarrel with the world. এই লাইন দুইটা কোন কবির লেখা? শফিক বলল, রবার্ট ফ্রস্ট। ভাইবার সে উত্তর 70% নাম্বার পেয়েছিল সঠিক উত্তরের জন্য। থিওরি আরেকটু ভালো করলে ফার্স্ট ক্লাস পেয়ে যেত। সে মাস্টারি করতো ইউনিভার্সিটিতে। ছাত্রছাত্রীদের সাহিত্য পড়াতো, অ্যাস্থেটিক্স শেখাতো। তাদের সঙ্গে একটা মেয়ে ছিল যে ফার্স্ট ক্লাস পেয়েছিল, সে ইউনিভার্সিটিতে জয়েন করেছে। মুবিনুর রহমান তার ম্যানেজারের দিকে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তিনি মনে হয় কিছু বুঝবার চেষ্টা করছেন। শফিকের কাছে এখন তাকে MA ভাইবার বোর্ডের চেয়ারম্যানের মতো লাগছে, যিনি কাউকে কোনো প্রশ্ন করেননি, যার একমাত্র কাজ ছিল ছাত্রদের দিকে তাকিয়ে থাকা। বাবুল, জি স্যার। তোমাকে দেখে মনে হচ্ছে আমার পায়ে ক্রিম মাখিয়ে দিতে তোমার কিছু আপত্তি আছে। তোমার বাবার পায়ে তুমি কখনো হাত বুলিয়ে দাওনি? জি না স্যার। দাওনি কেন? বাবা কারোর সেবা নিতে পছন্দ করেন না। কেন করেন না? জানি না স্যার। তিনি কি তোমার সঙ্গে থাকেন? তিনি একটা হোটেলে রুম নিয়ে থাকেন। তার জন্য মাসে তোমাকে কত ভাড়া দিতে হয়? তাকে কোনো ভাড়া দিতে হয় না। হোটেলের মালিক তার ছাত্র। আমার বাবা স্কুল মাস্টার ছিলেন। ভাড়া দিয়ে হোটেলে বাস করার সামর্থ্য তার নেই। মুবিনুর রহমান তার দৃষ্টি আবারও টিভির দিকে ফেরালেন। আবারও তিনি দুলতে শুরু করেছেন। হঠাৎ দুলুনি বন্ধ করে শফিকের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোমার বাবা কারোর সেবা নেন না, তার কারণ হচ্ছে আমি তার কারণ বের করতে পেরেছি। তিনি কারোর সেবা নেন না কারণ হলো সেবা নিলে তার মূল্য দিতে হয়। ওনার মূল্য দেবার সামর্থ্য নেই। আমার যেহেতু সামর্থ্য আছে, আমি সেবা নিই। আমার সেবা নিতে খারাপ লাগে না। আমি একজন বৃদ্ধ মানুষ। আমার পায়ে হাত বুলিয়ে দিতে তোমার কেন খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। তুমি কি আমার চাকরিটা করতে চাচ্ছ না? চাচ্ছি স্যার। আমার খুবই খারাপ অবস্থায় আছি। যাও, বাথরুম থেকে ক্রিমটা নিয়ে এসো। মুমিনুর রহমান চোখ বন্ধ করে আছেন। শফিক তার পায়ের সামনে মাথা নিচু করে বসে আছে। মুবিনুর রহমান তার বাবা এগিয়ে দিয়েছেন। শফিক পায়ে ক্রিম ঘষছে। ক্রিমের গন্ধ তীব্র। শফিকের মাথা ঝিমঝিম করছে, শরীর গোলাচ্ছে। শফিক, জি স্যার। লায়লাকে মনে আছে? মনে আছে। ওনার সঙ্গে কিছুক্ষণের জন্য আপনার বিয়ে হয়েছিল। তোমার স্মৃতিশক্তির পরীক্ষা হোক। কখন বিয়ে হয়েছিল, কখন ভাঙলো? রাত 1টা 10-এ বিয়ে হয়েছিল, ভোর 8টা 10-এ ভেঙেছে। তোমার স্মৃতিশক্তি ভালো। এখন মনে হচ্ছে তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে। কি কাজ শুনতে চাও? স্যার বলুন। তোমার একমাত্র কাজ হচ্ছে লায়লার সঙ্গে যোগাযোগ রাখা, তার আস্থাভাজন হওয়া। আমি এতিমখানায় বড় হয়েছি, তুমি জানো না? জানি, আপনি বলেছেন। আমার নিকটজন বলতে একজনই, লায়লা। তার প্রতি যদি প্রবল দুর্বলতা বোধ করি, সেটা নিশ্চয়ই দোষের না। এমনও হতে পারে দেখা গেল আমার মৃত্যুর পর আমি সবকিছু তাকেই দিয়ে গিয়েছি। হতে পারে না? জি স্যার। কাজেই লায়লা ভরসা করতে পারে এমন কিছু লোকজনের সঙ্গে আগে থেকেই তার পরিচয় হওয়া উচিত। তুমি তাদের একজন। তুমি কখনোই মনে করবে না যে আমি হুট করে তোমাকে নিয়েছি। অনেক চিন্তা ভাবনা করেই তোমাকে নেওয়া হয়েছে। মুবিনুর রহমান এখন চোখ মেলেছেন, তাকিয়ে আছেন শফিকের দিকে। তার চোখের দৃষ্টিতে আগের তীক্ষ্ণ ভাবটা নেই। তিনি হালকা গলায় বললেন, আমি ক্যাশিয়ার সোবানকে বলে দিচ্ছি তোমাকে একটা সার্বক্ষণিক গাড়ি দেয়া হয়। হুটহাট করে তোমাকে নারায়ণগঞ্জ যেতে হতে পারে। সোবান সাহেব খুব অবাক হয়ে শফিকের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি শফিককে চিনতেই পারছেন না। শফিক অচেনা কেউ। শফিক বলল, কিছু বলবেন? সোবান সাহেব নিচু গলায় বললেন, বড় সাহেব আপনার জন্য একটা ফুল টাইম গাড়ি স্যাংশন করেছেন। ও আচ্ছা, আপনি জিপ গাড়িটা নিন। গাড়ি পুরনো হলেও ভালো। ড্রাইভারের নাম রঞ্জু, লোক ভালো। গাড়িতে লগবুক আছে। কোথায় যান না যান একটু লিখে রাখবেন। তেলের হিসাবের জন্য, অন্য কিছু না। গাড়ি আপনার বাসায় রাতে থাকবে। শফিক বলল,
আমি দরিদ্র মানুষ, গাড়ি রাখার গ্যারেজ নেই। গ্যারেজ লাগবে না, বাসার সামনে গাড়ি রেখে রঞ্জু গাড়িতে ঘুমাবে। স্যার ফুল টাইম গাড়ি দিতে বলেছেন, গাড়ি ফুল টাইম থাকবে। এইসব বিষয়ে স্যারের নিয়ম কানুন কঠিন। এক কাপ চা আমার সঙ্গে খাবেন? না। আপনার ভাগ্য খুবই ভালো, স্যার আপনাকে পছন্দ করেছেন। ফুল টাইম গাড়ি দিয়েছেন এজন্য বলছেন? জি না, এই জন্য না। আপনার বেতনও বাড়ানো হয়েছে, 15,000 করা হয়েছে। আগারগাঁওয়ে আমাদের যে স্টাফ কোয়ার্টার, সেখানে আপনাকে ফ্ল্যাট দিতে বলেছেন। সোবান সাহেব শফিকের দিকে তাকিয়ে আছেন, তার চোখ চকচক করছে। শফিক বাসায় ফিরল রাত 8টায়। রিকশায় আসতে হয়নি, গাড়ি নিয়ে এসেছে তাকে। আজও সে খালি হাতে আসেনি, আধা কেজি রসমালাই নিয়ে এসেছে। নিশোর রসমালাই খুবই পছন্দ। মীরা আনন্দিত গলায় বলল, আজ দেখি সকাল সকাল চলে এসেছো। শফিক বলল, সকাল সকাল এসে কোনো সমস্যা তৈরি করিনি তো? নাকি কোনো সমস্যা হয়েছে? মীরা বলল, এরকম রাগী রাগী গলায় কথা বলছো কেন? আমি কথার কথা বলেছি। রাত 8টা এমন কোনো সকালও না। যারা অফিস করে 10টা 5টা করে। তোমার মতো ভোর 7টায় গিয়ে রাত 10টায় ফেরে না। এত কথা বলছো কেন? হড়বড় করে বলেই যাচ্ছ। নিশো কোথায়? তার ছোট মামা এসেছে, এসে তাকে নিয়ে গেছে। কেন? জলিলের বড় মেয়ের জন্মদিনে গেছে। রাতে ফিরবে না? না। তুমি খুব ভালো করেই জানো নিশো রাতে বাইরে থাকবে, এটা আমার খুবই অপছন্দ। নিশো খুব যেতে চাচ্ছিল। যেতে চাইলেই যেতে দিতে হবে? মীরা চুপ করে রইল। মানুষটা হঠাৎ এত রাগ করছে কেন, সেটা বোঝার চেষ্টা করছে। মীরা বলল, তুমি কি এখন খাবে না দেরি হবে? দেরি হলে চা দিই। আমি রাতে কিছু খাবো না। কেন? খিদে নেই। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম। হাতের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করলেও খাবো না। এসব কি ধরনের কথা? শুনে অপমান লাগছে? আমার সঙ্গে বাস করলে এই ধরনের অপমানসূচক কথা শুনতে হবে। শুনতে যদি ভালো না লাগে, এমন জায়গায় চলে যাও যেখানে এই ধরনের কথা শুনবে না। সেই জায়গাটা কোথায়? তুমি নিজেই খুঁজে বের করো। তোমার মঞ্জু মামাকে জিজ্ঞেস করো। ওনার কথা আনলে কেন? ইচ্ছে হয়েছে এনেছি, যতবার ইচ্ছা হবে আনবো। এখন আমার সামনে থেকে যাও। মীরা শোবার ঘরে ঢুকে গেল। তার মনটা খুবই খারাপ হয়েছে। সে ঠিক করে রেখেছিল নিশোর বাবা অফিস থেকে ফেরার পর তাকে ভুলিয়ে ভালিয়ে জলিলের ঝিকাতলার বাসায় নিয়ে যাবে। রাতটা সেখানে থাকবে। শফিক খুব আপত্তি করবে বলেও তার মনে হয়নি। মেয়েটা যেতে রাজি হবে। জন্মদিনের ভালো খাবার আছে। মানুষটা ভালো খাবার পছন্দ করে। আজ যেতে রাজি না হলেও তাদের সময়টা খারাপ কাটবে না। বিয়ের প্রথম দিকের মতো শুধু তারা দুজন। শফিক হাত মুখ ধুয়ে বারান্দায় বসে সিগারেট টানছে। শোবার ঘরের দরজা খোলা থাকায় মীরা খাটের উপর বসে তাকে দেখতে পাচ্ছে। সে এখন কি করবে বুঝতে পারছে না। শফিকের রাগ ভাঙানোর চেষ্টা করে দেখবে আরেকবার। মানুষটা কি কারণে রাগ করেছে সেটা জানতে পারলে চেষ্টাটা সহজ হতো। সে চায়ের সঙ্গে সিগারেট খেতে পছন্দ করে। এক কাপ চা তার কাছে নিয়ে যাওয়া যায়। এতে তার রাগ না কমলেও নিশ্চয় বাড়বে না। চুলায় কেটলিতে বসানো পানি ফুটছে, চা বানানোর কোনো ব্যাপারই না। কথা হচ্ছে সে এখন যাবে না আরেকটু পরে যাবে। একটু পরে যাওয়াই বোধহয় ভালো। সময় যত যাবে রাগ তত কমবে। আবার উল্টোটাও হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে রাগ বাড়তেও পারে। মীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলো। নাও চা নাও। শফিক হাত বাড়িয়ে চা নিল। মীরা বসলো না, দাঁড়িয়ে রইল। মীরা বলল, গোসল করবে? বাথরুমে পানি আছে। শফিক বলল, আর একটু পরে। চায়ে চিনি কম হয়েছে? না ঠিক আছে। আমি কি তোমার পাশে বসবো? বসতে চাইলে বসো, অনুমতি নেবার কি আছে? তুমি যে চাকরি পেয়েছো, বাবা মাকে এই খবরটা তো এখনো দাওনি। ওনারা খুব খুশি হবেন শুনলে। খুশি হবার কিছু নেই। খুশি যত কম হওয়া ততই ভালো। তোমাকে দেখে মনে হচ্ছে রেগে আছো। পাশে বসার ভরসা পাচ্ছি না। শফিক জবাব দিল না। মীরা পাশের চেয়ারে বসলো। কথা বলার কিছু খুঁজে পাচ্ছে না। চুপচাপ বসে থাকাটাও ঠিক হচ্ছে না। মীরা বলল, আজ কি রকম গরম পড়েছে দেখেছো? কাল ছিল ঠান্ডা, চাদর গায়ে ঘুমাতে হয়েছে। আজ আবার গরম। তোমার অফিসে নিশ্চয়ই এসি আছে, তাই না? শফিক জবাব দিল না। মীরা বলল, ওরা যে বলেছে তোমার একটা মোবাইল টেলিফোন দেবে, কবে দেবে? দিয়েছে। মীরা আনন্দিত গলায় বলল, এ খবরটা দাওনি কেন? আচ্ছা, এই মোবাইলে কি টি লাইনে ধরা যায়? ধরা গেলে এক্ষুনি নিশুর সঙ্গে কথা বলতে পারি। শফিক বলল, কথা বলতে চাইলে বলো।
মোবাইল রেখেছো কোথায়? শার্টের পকেটে আছে। এত বড় একটা খবর তুমি গোপন রেখেছো? আশ্চর্য। মীরা ছুটে বের হয়ে গেল। নিশোর সঙ্গে কথা বলে এখন সে নিশোকে চমকে দেবে। কিছুক্ষণ আগে শফিক তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, এটা এখন আর মীরার মনে নেই। হ্যালো, কে? আমার নিশো মা? হুম। বলো তো আমি কে? মা। হয়েছে। কি করছো মা? টিভি দেখছি। কার্টুন? হুম। বলো তো কার টেলিফোনে টেলিফোন করেছি? জানি না। তোমার বাবার টেলিফোন। তোমার বাবাকে অফিস থেকে দিয়েছে। তুমি কি বাবার সঙ্গে কথা বলবে? না, আমি কার্টুন দেখবো। বাবার সঙ্গে কথা বলো, বাবা খুশি হবে। আচ্ছা। তুমি ধরে থাকো, আমি টেলিফোনটা বাবার কাছে নিয়ে যাচ্ছি। মীরা বালিকাদের মতো আনন্দিত ভঙ্গিতে বারান্দায় এসে থমকে দাঁড়ালো। শফিক কাঁদছে। নিঃশব্দ কান্না না, শব্দ করে কাঁদছে। মীরা তার 6 বছরের বিবাহিত জীবনে এই দৃশ্য প্রথম দেখল। শফিকের বাবা নান্দিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জয়নাল সাহেবকে তার ছাত্ররা ডাকত ডিকশনারি স্যার। কোনো বিচিত্র কারণে তিনি ইংরেজি ডিকশনারি মুখস্থ করে ফেলেছিলেন। ক্লাসে ঢোকার সময় তার হাতে একটা ডিকশনারি থাকতো। রোল কলের আগে ডিকশনারিটা কোনো একজনের দিকে বাড়িয়ে বলতেন, একটা কিছু ধর, দেখি আমি পারি কিনা। কঠিন কোনো শব্দ খুঁজে বের করবি। এই খেলা কিছুক্ষণ চলার পর তিনি হৃষ্টচিত্তে রোল কল করতেন। যথারীতি ক্লাস শুরু হতো। ডিকশনারি মুখস্থের পরীক্ষা তিনি যে শুধু ছাত্রদের দিতেন তা না, মাঝে মাঝে বিশিষ্ট জনদের কাছেও দিত। স্কুল ইন্সপেকশনে একবার শিক্ষা অফিসার একরামউদ্দিন সাহেব এসেছিলেন। তিনি হঠাৎ জয়নাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুনলাম আপনাকে সবাই ডিকশনারি স্যার বলে ডাকে। সত্যি সত্যি ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন নাকি? তিনি কিছু বললেন না, লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে থাকলেন। হেডমাস্টার সাহেব, বাবু হরগোপাল রায়, MA BD গোল্ড মেডেল যিনি, তিনি বললেন, কথা সত্যি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ডিকশনারি এনে দেই? একরামউদ্দিন সাহেব গম্ভীর মুখে বললেন, ডিকশনারি লাগবে না। দেখি। CANTE এর ক্যান্টের শব্দের মানে বলুন। জয়নাল সাহেব নিচু গলায় বললেন, ক্যান্টের হলো ঘোড়ার চলা। খুব দ্রুতও না, আবার খুব হালকা চলাও না, মাঝামাঝি। হয়েছে। এখন বলুন স্কুইন্ট। SQUINT কি? জয়নাল সাহেব অতি বিনয়ী ভঙ্গিতে বললেন, টেরা চোখ। হয়েছে। জেড দিয়ে একটি শব্দ জিজ্ঞেস করি। জিথের। কি? স্যার, এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। একরামউদ্দিন সাহেব আর কিছু বললেন না, গম্ভীর হয়ে গেলেন। স্কুল ইন্সপেকশন শেষ করে ঢাকায় ফিরে গেলেন। কিছুদিন পর জয়নাল সাহেব তার কাছ থেকে একটি পার্সেল পেলেন। সেখানে একটা চিঠি এবং চিঠির সঙ্গে চামড়ায় বাধাই করা একটি ডিকশনারি। সেই চিঠি এবং ডিকশনারি জয়নাল সাহেবের সঙ্গে এখনো আছে। আগে প্রায় চিঠি বের করে পড়তেন, কাগজটা নেতা নেতা হয়ে গেছে বলে এখন আর পড়েন না। ডিকশনারির ভেতর করে রেখে দিয়েছেন। অবশ্যই পড়ার প্রয়োজনও বোধ করে না। চিঠির পুরোটাই তার মুখস্থ। চিঠিতে একরামউদ্দিন লিখেছেন, জনাব ডিকশনারি, আর্জ গুজার, আশা করি আল্লাহ পাকের অসীম অনুগ্রহে মঙ্গলমত আছেন। অনেক বিচিত্র কর্মকাণ্ডের জন্য মনুষ্য সমাজ খ্যাত। আপনি ডিকশনারি মুখস্থ করে তার মধ্যে পড়েছেন। আপনি জটিল কর্ম সমাধা করেছেন। আপনাকে অভিনন্দন। আপনাকে দেখিয়া আপনার ছাত্ররাও মুখস্থ বিদ্যায় আগ্রহী হইবে, ইহা অনুমান করতে পারি। এর একটি ভালো দিক অবশ্যই আছে। আপনাকে উপহারস্বরূপ একটি ডিকশনারি পাঠাইলাম। ডিকশনারিটা পুরাতন হইলেও আপনার পছন্দ হইবে। আল্লাহ পাক আপনাকে ভালো রাখিবেন, ইহাই আপনার প্রতি আমার শুভকামনা। ইতি একরামউদ্দিন খান। চামড়ায় বাঁধানো এই ডিকশনারি জয়নাল সাহেবের অতি প্রিয় একটি বস্তু। তিনি প্রতিদিন কিছু সময় ডিকশনারি নিয়ে বসেন, পাতা উল্টান, শব্দগুলো দ্রুত পড়েন, সবসময় চর্চায় থাকেন। মুখস্থ বিদ্যা চর্চার জিনিস। কোরআনে যারা হাফেজ তারাও প্রতিদিন কিছু সময় কোরআন পাঠ করতে হয় তাদের। জয়নাল সাহেব বর্তমানে বাস করেন খিলগাঁওয়ের এক হোটেলে, যেটার নাম হচ্ছে বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের 2 তলায় 23 নম্বর ঘরে। এখানে থাকার জন্য তাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, কারণ বেঙ্গল হোটেলের মালিক মনসুর তার একসময়ের ছাত্র। হোটেলে থাকা খাওয়ার বিনিময়ে তিনি মনসুরের
4 ছেলে মেয়েকে দুবেলা ইংরেজি পড়ান। মনসুর তাকে যথেষ্টই ভক্তি শ্রদ্ধা করে। যতবারই দেখা হয় ততবারই বললে, টাকা পয়সা লাগলে বলবেন, লজ্জা করবেন না। ছাত্র এবং পুত্রের মধ্যে বেশ কম কিছু নাই। এটা আপনারই কথা, আমার কথা না। এত জ্ঞানের কথা আমি জানি না। তিনি টাকা পয়সার ভয়াবহ টানাটানির মধ্যে থাকেন, তারপরেও মনসুরের কাছে এখনো পর্যন্ত কিছু চাননি। আজ মনে হয় চাইতে হবে। তার হাতে কোনো টাকা পয়সা নেই। সকাল থেকে ইচ্ছা করছে ছেলেকে দেখতে। ছেলে থাকে কলাবাগানের গলির ভিতরে। খিলগা থেকে হেঁটে হেঁটে ছেলের কাছে যাওয়া সম্ভব না। গতরাতে তিনি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছেন। একটা খাটের উপর ছেলে, ছেলের বউ মীরা আর তাদের মেয়ে নিশো বসে আছে। তিনজনে ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার শব্দ শুনে তিনি তাদের কাছে গেলেন। অবাক হয়ে বললেন, কি হয়েছে? মীরা বলল, বাবা, ও ইংরেজি পরীক্ষায় ফেল করেছে। এখন কি হবে বাবা? তিনি বললেন, সে তো ইংরেজিতেই পাশ করেছে। ইংরেজিতে MA ডিগ্রি পেয়েছে। MA ডিগ্রি তো সহজ ব্যাপার না। মীরা চোখ মুছতে মুছতে বলল, তাকে 10টা শব্দের অর্থ জিজ্ঞেস করেছে, একটাও পারেনি। তিনি ছেলের পিঠে হাত রেখে বললেন, কি কি শব্দ জিজ্ঞাসা করেছে? আমায় বল দেখি, কান্নার সময় পাওয়া যাবে। শব্দগুলো এখন বল। শফিক ফোঁপাতে ফোঁপাতে বলল, কার্ভ। কার্ভ পারিস নাই? কার্ভ হলো একটা ভার্ব, নাউন না। এর মানে হলো কমপ্লেন কন্টিনিউয়ালি অ্যাবাউট আনইম্পর্টেন্ট ম্যাটার্স। সহজ বাংলা হলো ঘ্যান ঘ্যান করা। আর কি পারিস নাই বল দেখি। স্বপ্নের এই পর্যায়ে তার ঘুম ভেঙে গেল। বালিশের নিচ থেকে ঘড়ি এনে দেখেন রাত 2টা বাজে। বাকি রাত আর তার ঘুম হয়নি। তিনি কিছুক্ষণ শুয়েছিলেন, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ হোটেলের বারান্দায় হাঁটাহাঁটি করে সময় পার করেছেন। ছেলের জন্য খুবই মন খারাপ লেগেছে। তার কোনো বিপদ হয়নি তো? আল্লাহ পাক বিপদ আপদের খবর মানুষের মধ্যে ইশারার মাধ্যমে পৌঁছান। একবার তিনি স্বপ্নে দেখেছিলেন লাল রঙের একটা সাপ কামড় দিয়ে তার ডান পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরেছে। তিনি অনেক ঝাঁকাঝাঁকি করেও সাপটা ছাড়াতে পারছেন না। এই স্বপ্ন দেখার কিছুদিন পর স্কুলের বারান্দায় পিছলে পড়ে তার ডান পা ভেঙে যায়। স্বপ্নের অর্থ তো অবশ্যই আছে, সবাই সব অর্থ ধরতে পারে না। শফিক তার বড় আদরের ছেলে। ছেলে আশেপাশে থাকলে তার এতই ভালো লাগে যে গলা ভার ভার লাগে, মনে হয় কেঁদে ফেলবেন। ছেলের দিকে এই জন্যই তিনি বেশিক্ষণ তাকিয়ে থাকেন না। তিনি নিশ্চিত বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার চোখে অবশ্যই পানি আসবে। তখন ছেলে অতি ব্যস্ত হয়ে বলবে, বাবা কি হয়েছে? ছেলেকে তখন মিথ্যা কথা বলতে হবে, এছাড়া আর কিছুই নয়। বলতে হবে, কিছু হয় নাই, চোখে কি যেন পড়েছে। ছাত্র এবং পুত্র এই দুই শ্রেণীর কাছে মিথ্যা বলা গুরুতর অন্যায়। তার এখন উচিত ছেলের সংসারে বাস করা, নিজের জন্য না, নাতনিটার জন্য। তিনি তাদের সঙ্গে থাকলে নিশুকে ভালোমতো ইংরেজিটা ধরিয়ে দিতে পারতেন। বিদেশি ভাষা অল্প বয়সেই ধরিয়ে দিতে হয়। মগজ নরম থাকতে কাজটা করতে হয়। মগজ একবার শক্ত হয়ে গেলে বিরাট সমস্যা। ছেলের সংসারে বাস করা তার কাছে কোনো ব্যাপার না। ব্যাগ সুটকেস নিয়ে চলে গেলেই হয়। ছেলে খুবই খুশি হবে। সে অনেকবারই তাকে বলেছে, ব্যাগ সুটকেস নিয়ে টানাটানি পর্যন্ত করেছে। নানা কারণে ছেলের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। তাদের একটা মাত্র শোবার ঘর, একটাই বাথরুম। সেই বাথরুম শোবার ঘরের সঙ্গে। রাতে তাকে কয়েকবার বাথরুমে যেতে হয়। বাথরুম পেলে তিনি কি করবেনটা কি? ছেলে এবং ছেলের বুকে ঘুম থেকে তুলে তারপর বাথরুমে যাবেন? এক রাতে তাদের কয়বার ঘুম থেকে তুলবেন? ধরা যাক তারপরেও তিনি থাকলেন। সঙ্গে সঙ্গে এই খবর ছেলের মার কানে যাবে। এই মহিলা বাস করে তার বড় মেয়ের সঙ্গে। মহিলার আছে কার্ভ সমস্যা, তুচ্ছ বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করা। তিনি শুরু করবেন ঘ্যান ঘ্যান। তুমি ছেলের সংসারে সুখে থাকবে আর আমি কেন মেয়ের সঙ্গে, মেয়ের জামাইয়ের সঙ্গে এখানে থাকবো? তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। মেয়ে জামাইয়ের সংসারে আমি আর থাকবো না। প্রয়োজনে আমি তোমার হোটেলে এসে উঠবো। এই মহিলার মাথায় সামান্য ছিট আছে। বিছানা বালিশ নিয়ে চলে হোটেলে চলে আসতে পারে। যদি আসে বিরাট সমস্যা হবে। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে ছেলের কাছে থাকতে যাবেন, সেটা এই মুহূর্তে অসম্ভব। ছেলে খুবই খারাপ অবস্থায় আছে। তাদের নিজেদেরই দিন চলে না। কোনো চাকরিতেই বেশি দিন স্থির হতে পারছে না। তার সংসারে বিরাট অভাব। বিয়ের সময় বৌমাকে তার মা সামান্য কিছু গয়না দিয়েছিলেন, সোনার চুড়ি, চেইন, কানের দুল। এখন বৌমার শরীরে কোনো সোনাদানা নেই। বিবাহিত মেয়েরা সবসময় গায়ে কিছু না কিছু সোনা রাখে। এই মেয়ের গায়ে কিছুই নাই।
তা কি তিনি জানেন না? ঠিকই জানেন। এমন যাদের সংসারের অবস্থা তাদের ঘাড়ে দুটো বুড়ি বুড়ি সিন্দাবাদের ভূতের মতো চেপে বসতে পারেন না।